কখনো কল্পনা করিনি 7 বছর পর প্রিয়তির সাথে এইভাবে দেখা হয়ে যাবে। সবচেয়ে মজার ব্যাপার ছিল দেখা হওয়ার সময় ও আমার ডক্টর আর আমি ওর পেশেন্ট। প্রায় অনেক বছর ধরে মাথার যন্ত্রণায় ভুগছি। অফিস থেকে আসার সময় সাইনবোর্ডে একটা নাম দেখতে পেয়েছিলাম। ওখানে বড় বড় করে লেখা ছিল ডক্টর প্রিয়তি সাহা, মেডিসিন স্পেশালিস্ট। পাশে তার ছবিটাও দেওয়া ছিল। ছবিটার দিকে ভালো করে তাকিয়ে দেখে চেনার চেষ্টা করলাম। হ্যাঁ, এটাই প্রিয়তি হবে। তাই গাড়ি থেকে নেমে ভেতরে গিয়ে সিরিয়াল লিখালাম। সেখানে আমার মতো আরও অনেক অনেক রোগী ওয়েটিং রুমে অপেক্ষা করছিল। এত রোগীর ভিড়ে বেশ অস্বস্তি বোধ হচ্ছিল আমার, কারণ আমি এত ভিড়ভাট্টা একদম পছন্দ করি না। প্রিয়তির সাথে দেখা হবে ভেবে তাই চুপচাপ বসে রইলাম। প্রিয়তি যদি জানতো যে আমি এসেছি তাহলে নেহাত সবার আগে আমাকে তার চেম্বারে ডেকে পাঠাতো, কিন্তু ও জানতো না যে আমি এসেছি। বাকি সবার কথা চিন্তা করে আমিও সবার মতো অপেক্ষা করছি। এত বছর পর ওর সাথে দেখা হবে ভেবে কেমন ছটফট অবস্থা আমার। আর বারবার মনে হচ্ছিল প্রিয়তি আমাকে চিনতে পারবে তো, নাকি চিনেও না চেনার ভান করবে। না না, প্রিয়তি এমন মেয়েই না। আমি ওর সামনে দাঁড়ালে ঠিকই চিনতে পারবে। আমি একটা কথা বুঝতে পারছি না যে মাত্র 7 বছরে ওর এত পরিবর্তন। ঘুরে দাঁড়িয়েছে হয়তো, লাইফটাকে সিরিয়াসলি নিয়েছে, তাই আজ সে মেডিসিন স্পেশালিস্ট। যাই হোক, দীর্ঘ সময় অতিক্রমের পর অবশেষে আমার ডাক আসলো। আমি ভেতরে যেতেই দেখলাম একজন মহিলা নিচু হয়ে বেশ মনোযোগ সহকারে প্রেসক্রিপশন লিখতে ব্যস্ত ছিল। পরনে সাদা পিপি, চোখ মোটা ফ্রেমের চশমায় বন্দি, আর সরু গলায় মাইক্রোস্কোপ ঝুলছে। আমার পায়ের শব্দ শুনে প্রেসক্রিপশন লিখতে লিখতে বলল, বসুন, কি সমস্যা বলে ফেলুন। আমি চেয়ার টেনে বসতে বসতে বললাম, মাথায় খুব যন্ত্রণা হয়। আমার ভয়েস শুনেই প্রিয়তি আমার দিকে চোখ তুলে তাকালো। দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। প্রিয়তি কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। ওর অবাক চাহনি দেখে মুচকি হাসি দিয়ে বললাম, বসো প্রিয়তি, কুল ডাউন। আমি আজ তোমার পেশেন্ট হয়ে এসেছি। বাই দ্য ওয়ে, কেমন আছো? প্রিয়তি কিছু না বলেই তার চোখ থেকে মোটা ফ্রেমের চশমাটা খুলে ফেলল। তারপর এদিক ওদিক তাকিয়ে লম্বা দীর্ঘশ্বাস ফেলল। দীর্ঘশ্বাসের ধরন দেখে মনে হলো অনেক পুরনো দীর্ঘশ্বাস, যা বহু বছর ধরে সূক্ষ্ম হৃৎপিণ্ডে জমিয়ে রেখেছিল। আমাকে দেখেই তা খুব যত্ন সহকারে বেরিয়ে এসেছে। আপনি নীল, তাই না? চিনতে পেরেছো তাহলে? ভেবেছিলাম চিনতে পারবে না। প্রিয়তি চেয়ারে বসতে বসতে বলল, আপনাকে কিভাবে বলি, তা এতদিন পর এখানে? আমি স্বাভাবিকভাবে বললাম, বাইরে টুলেটে তোমার নাম দেখলাম, ভাবলাম তুমি হতে পারো। এখন এখানে এসে দেখি সত্যি তাই। ইদানিং মাথার যন্ত্রণাটা একটু বেড়েছে, তাই ভাবলাম দেখা করা হয়ে যাবে, আবার চেক আপ করানো হয়ে যাবে। প্রিয়তি গম্ভীর মূর্তি ধারণ করে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, চা না কফি খাবেন? না না, কিছু খাবো না। আর আমাকে আপনি করে বলছো কেন? আজ অন্তত তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে, এবার বলো, চা না কফি? এত করে যখন বলছো তখন খেতেই পারি। তবে বাইরে যে তোমার অনেক পেশেন্ট ওয়েট করছেন, তোমার লেট হয়ে যাবে। প্রিয়তি চেয়ার থেকে উঠে তার পিয়নের সাথে কি যেন বলতে লাগলো। কথা শেষ করে আমার কাছে আসলো। এখন আর সমস্যা হবে না। আমি অবাক হয়ে বললাম, সমস্যা হবে না মানে? সব পেশেন্টদের আজকের মতো আসতে না বলে দিয়েছি। ওর কথা শুনে ভ্রু কুচকিয়ে বলে উঠলাম, এসবের কোনো দরকার ছিল না প্রিয়তি। তুমি আমার জন্য এভাবে ওনাদের চলে যেতে বলতে পারো না। কাজটা ঠিক করনি। আমি আগে জানলে আসতাম না। প্রিয়তি মুচকি হেসে বলল, আমি তোমার জন্য রোজ অপেক্ষা করি, তুমি কি সেটা জানো? জাস্ট এই দিনের জন্য অপেক্ষা করেছিলাম, যেদিন তুমি নিজ থেকেই আমার কাছে আসবে আর এসে নিজ চোখে এই কালো মেয়েটার সফলতা দেখবে। আজ সেই দিন চলে এসেছে নীল। আমার সফলতা না দেখেই চলে যাবে? এত তাড়াতাড়ি তোমাকে কিভাবে যেতে দেই বলো? এত তাড়াতাড়ি তো
তোমাকে যেতে দেওয়া যাবে না। ওর কথাগুলো শুনে অবাক চাহনিতে ওর চোখের দিকে তাকিয়ে থাকলাম। প্রিয়তি কি বলছে সব? মনের মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ও ঠিক কি বলতে চাচ্ছে বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই চেম্বারে একজন ভদ্রলোক আসলেন। তার কোলে 5 থেকে 6 বছর বয়সী মেয়ে। উনি এসে প্রিয়তিকে বলল, কি ব্যাপার, এখনো রোগী দেখা শেষ হয়নি? কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, ফোন ধরছো না কেন? প্রিয়তি একটু নড়েচড়ে বসল, তারপর ফ্যাকাশে গলায় বলে উঠল, আর 20 মিনিট লাগবে, তোমরা একটু ওয়েট করো, আমি আসছি। ভদ্রলোক প্রিয়তির কথা শুনে বের হয়ে গেল। আমি তাৎক্ষণিক জিজ্ঞেস করলাম, কে হন উনি? তোমার হাজবেন্ড বুঝি? হুম। ও ভালো। আর ওটা তোমার মেয়ে নিশ্চয়ই? হুম। ভালো। জানো আমার হাজবেন্ড কি করে? কি করে? প্রিয়তি টেক্সটাইল অ্যান্ড কোম্পানির নাম শুনেছ? হ্যাঁ, ওটা তো বাংলাদেশের খুব নামকরা কোম্পানি। হ্যাঁ, উনি ওটার মালিক। বাহ বাহ, তাহলে তো তোমরা কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, আর আমার ইনকাম জানো? না তো, প্রতিদিন কত ইনকাম করো? 8 থেকে 10,000। তার মানে মাসে 2,40,000, 3 লাখ টাকা? হুম। বাহ, অনেক বড়লোক হয়ে গিয়েছো দেখছি। হুম। ওর মুখে এসব কথা শুনে ভেতর থেকে হেসে উঠছি। এই হাসির পেছনে অনেক কারণ আছে। কেননা ক্লাস 10-এ থাকতে এই প্রিয়তিই আমাকে প্রপোজ করে বসেছিল। আমি সেদিন হাঁ করে ওর মুখের দিকে তাকিয়েছিলাম, কিছু বলতে পারিনি, শুধু ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। ও তবুও আমাকে বোঝাতে চেষ্টা করত ও আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আমি ওর থেকে দূরত্ব বজায় রেখেছিলাম। কারণে অকারণে ওকে অবহেলাও শুরু করি। তাও সে সময়ে সে আমার পিছু ছাড়তো না। রোজ স্কুল ছুটির সময় আমার জন্য দাঁড়িয়ে থাকতো, আমাকে কিছু বলার চেষ্টা করত। আমি ওর সামনে আসলেই ও কিছু বলতে পারতো না। এইভাবেই দিন যেত। একদিন স্কুলে গিয়ে লক্ষ্য করলাম মেয়েটা ইদানিং স্কুলে আসছে না। রোজ যেখানে আমার জন্য অপেক্ষা করত সেখানেও আর আসে না। মনে মনে ওকে খুঁজতাম ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দিতাম না। বেশ কয়েক মাস ধরে তাকে আর খুঁজে পেলাম না। একদিন রাতে বিছানায় শুয়েছিলাম, হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করতেই ওপাশ থেকে কেউ কান্না জুড়ে দিয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, কে আপনি? কাঁদছেন কেন? আমি প্রিয়তি, চিনতে পেরেছেন? আমি বললাম, প্রিয়তি? এতদিন কোথায় ছিলে? স্কুলে আসো না কেন? ও এর উত্তরে বলেছিল, আমাকে বিয়ে করবেন? কথাটা শুনেই অবাক হলাম। তারপর হো হো করে হেসেছিলাম। ওপাশ থেকে কান্নার আওয়াজটা যেন আরও বেড়ে গিয়েছিল। তারপর কলটাও কেটে গেল। এরপর থেকে আর কোনো দিন ওর সাথে আমার কথা হয়নি। স্কুলে গেলে ওকে খুব মিস করতাম। আজ ঠিক 7 বছর পর ও আমার সামনে। আমি আজও জানি না ও আমাকে সেদিন কেন ফোন করে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আজ সেই মেয়েটা এত বড় একজন মানুষ হয়ে যাবে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। প্রিয়তি এবার আমার চোখের সামনে হাত নেড়ে বলতে লাগলো, কি ভাবছো? ঘোর কেটে যেতে বলে উঠলাম, কিছু না। খুব অবাক হচ্ছ আমাকে দেখে, তাই না? আসলে অবাক হওয়ারই কথা। আমাকে তো তুমি এই জায়গায় কল্পনা করনি। প্রিয়তি কফিতে চুমুক দিতে দিতে আবারও বলল, তোমার মনে আছে আমি একটা মেয়ে হয়ে তোমাকে নির্লজ্জের মতো প্রপোজ করতে গিয়েছিলাম, আর তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। এত বছর পর এমন প্রশ্নের মুখোমুখি হব ভাবতেই পারিনি। ওকে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। ও অনর্গল বলেই যাচ্ছে। কারণ আমি দেখতে কালো ছিলাম, তাই না? সেদিন তুমি আর তোমার বন্ধুরা মিলে খুব হেসেছিলে। তোমার বন্ধুরা আমাকে দেখিয়ে হাসাহাসি করতো, আর তুমি কিছুই বলতে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছো। তুমি কি কখনো ভেবে দেখোনি কেন একটা মেয়ে তোমাকে নিজ থেকে যেচে এসে প্রপোজ করলো? আর কেনই বা তোমার এত অবহেলা সত্ত্বেও ফোন করে কাঁদতে কাঁদতে বিয়ের কথা বলেছিল সেদিন? কখনোই ভাবোনি সেটা? আমার গল্পটা একবারও জানার চেষ্টাও করনি। আমি জানি আসলে আমি কালো বলে কেউ আমাকে ভালো চোখে দেখতো না, এমনকি আমার মা বাবাও না। তুমি কি জানো জন্মের পর মাকে হারিয়েছি,
সৎমার হাতে মানুষ হয়েছি। উঠতে বসতে মার খেতাম। ঘরের সব কাজ আমাকে দিয়ে করানো হতো। কাজে একটু ভুল হলেই মার খেতে হতো। আমাকে দিয়ে এত খাটাতো যে কাজ করে ঘুমাতেও পারতাম না ঠিক মতো। নিজের বাড়িতে কাজের মেয়ের মতো থাকতাম। সারা দিন রাত কাজ করে সন্ধ্যায় যখন পড়তে বসতাম, তাতেও আমার সৎমা খুশি থাকতো না। শুধু বলতো, এত পড়ালেখা করে কী লাভ? যতই পড়ালেখা করিস, তোকে কোনো রিক্সাওয়ালাও বিয়ে করতে আসবে না। আয়নায় নিজের চেহারা দেখেছিস কখনো? শুধু কি এটা, আমাদের পাড়ায় মেলা হলে ইচ্ছে করতো সেখানে সেজে গুজে যেতে, কিন্তু আমি তাও পারতাম না। কারণ আমার বান্ধবীরা দেখে বলবে, তুই যে কালো, তুই সাজলেই কি না সাজলেই কি? বাইরে বের হলে লোকগুলো আমার দিকে অন্য চোখে তাকিয়ে থাকতো। স্কুল ছাড়া বাসা থেকে বের হতাম না। তবুও পাশের বাসার লোকজন এসে বাবাকে বলতো, মেয়েকে আর কত ঘরে রাখবা, বিয়ে দিয়ে দাও। এমনিতেই দেখতে কালো, আর বয়স হলে তো কোনো কানাখোরাও বিয়ে করবে না। যেখানে যেতাম সেখানেই অবহেলা পেতাম। ক্লাসের সবাই আমাকে অবহেলা করত। ক্লাস 9-এ যেদিন তুমি আমাকে দেখে মুচকি হেসেছিলে, তখন মনে হয়েছিল তুমি সবার মতো না। আমার এই বিশ্বাস আরও অটুট হয়ে গেছিল যখন সব পরীক্ষাগুলোতে আমাকে খাতা খুলে দেখিয়েছিলে। আমার সাথে একটু আধটু কথা বলতে আগ্রহী হচ্ছিলে, কারণ ওই সময় আমার কোনো বন্ধু ছিল না। মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করতে আমি কেমন আছি বা খেয়েছি কি না। এগুলো আমার খুব ভালো লাগতো। এগুলো যে কেউ আমাকে কখনো জিজ্ঞাসা করতো না। তোমার একটু খেয়াল আমার মনে একটু একটু করে ভালোবাসার জন্ম দিয়েছিল। তখন ভালোবাসা ততটা ভালো করে না বুঝলেও শুধু এটুকু বুঝতাম যে তোমার সাথে কথা বললে ভালো লাগে, তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে, তোমার আমাকে দরকার। তাই সবার শত অবহেলার পরেও তোমার চেহারা দেখে সব ভুলে যেতাম। সৎমা যখন আমাকে মারতো, আমার গায়ে তার দাগ থাকতো। আমি খুব করে চাইতাম যে তুমি আমার এসব আঘাত দেখতে পাও আর এগুলো দেখে ব্যস্ত হয়ে যাও, যেন তুমি বলে ওঠো, এই প্রিয়তি, কি করে হলো এসব, চলো ওষুধ লাগিয়ে দেই। কিন্তু তুমি একদমই বুঝতে পারতে না, কারণ তুমি আবার অতটা কাছে আসার চেষ্টা করো না। আমার প্রতি কেমন যেন একটা ব্যবহার করতে। তখন একটু একটু বুঝতে পারতাম, হয়তো আমি একটু বেশিই কালো, তাই এমন করো। কিন্তু নিজের মনকে বোঝাতে পারতাম না। তোমাকে দেখার জন্য শর্টফট করতাম শুধু। তাই সেদিন নির্লজ্জের মতো প্রপোজ করতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে কিছু না বলেই ফিরিয়ে দিয়েছিলে। কারণ হিসেবে ধরে নিয়েছিলাম আমি দেখতে কুৎসিত। তোমার এমন অবহেলা পেয়ে সেদিন থেকে আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নেওয়া শুরু করলাম। সব ঠিকঠাক ছিল, কিন্তু কে জানতো সেদিন আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলবে, তাও আবার 2 ছেলেমেয়ের বাপের সাথে। কান্না করতে করতে বাবাকে যখন বলেছিলাম, বাবা, আমি কি তোমাদের কাছে এতটাই পচে গিয়েছি যে শেষমেশ আমাকে একজন বয়স্ক লোকের সাথে বিয়ে ঠিক করেছো, তাও আবার 2 সন্তানের বাবা? উত্তরে সেদিন বাবা বলেছিল, দেখ, বোঝার চেষ্টা কর, আমার অবস্থা বর্তমানে খারাপ, আর এমনিতে তুই দেখতে কালো। এই অবস্থায় তোকে কে বিয়ে করবে বলতো? আমার তো আর তেমন সামর্থ্য নেই যে তোকে ভালো ঘরে বিয়ে দেব। তোকে তো আর সারা জীবন বসে বসে খাওয়াতে পারবো না। ছেলেটার বেশি বয়স না, আর যেমন তেমন ছেলে না, বিরাট ব্যবসা আছে, তুই সুখেই থাকবি। সেদিন বাবাকে বলেছিলাম,
এর থেকে আমাকে বিষ এনে খাইয়ে দাও। এরপরেও আমার বাবা আমার কোনো কথা শুনেনি, আমাকে জোর করে ঘরের মধ্যে আটকিয়ে রেখেছিল। ভেবেছিলাম মরে যাব, কিন্তু তখনই তোমার মুখ চোখ সামনে ভেসে উঠেছিল। অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম একবার শেষ চেষ্টা করব। তাই সেদিনও তোমাকে কল করে নির্লজ্জের মতো বলেছিলাম বিয়ে করবে না আমায়, কিন্তু তুমি হেসেছিলে। আমার কথা শুনে সেদিন তুমি হো হো করে হেসেছিলে, আর আমি ওপাশ থেকে কান্না করেছিলাম, কিন্তু তুমি আমার কান্না দেখতে পাওনি নীল। বিয়ের দিনই ভেবেছিলাম সুইসাইড করব, কিন্তু তা করতে গিয়েও আমি পারিনি। মনে একটা জিদ তৈরি হলো যে মরে গেলাম তো হেরে গেলাম, আমার যেভাবেই হোক বাঁচতে হবে, অন্তত ওদের জন্য বাঁচতে হবে যারা আমাকে এত অবহেলা করেছে, ওদেরকে আমায় দেখাতে হবে। তাই সেদিন বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। এই বান্ধবীর বাসায় 2 দিন, ওই বান্ধবীর বাসায় 2 দিন থেকে ওর হাতে পায়ে ধরে ঢাকাতে একটা গার্মেন্টসে চাকরি নিলাম। ওখানকার মেসেই থাকতে শুরু করলাম, কিন্তু পড়াশোনাটা তখনও ছাড়িনি। সারাদিন গার্মেন্টসে কাজ করে খুব ক্লান্ত হয়ে যেতাম। কাজ শেষ করতে করতে সন্ধ্যা লেগে যেত, তারপর এসেই ঘুমিয়ে যেতাম। ঘুম থেকে উঠতে উঠতে রাত 12টা বেজে যেত। তখন উঠে পড়তে বসে যেতাম, রাত 4টা পর্যন্ত পড়তাম। তারপর আবার ঘুমিয়ে 6টায় উঠে গার্মেন্টসের জন্য বেরিয়ে পড়তাম। ওখানেও অবহেলা পেয়েছি জানো। ওখানে যারা আমার সাথে কাজ করতো, আমার চেয়ে যারা দেখতে সুন্দর, গায়ের রং শ্যামলা বা ফর্সা, দেখতাম ছেলেরা তাদের সাথেই আগ বাড়িয়ে কথা বলতো। কারণে অকারণে আমার চোখের সামনে চা কফি খাওয়ার জন্য বলতো, অথচ কোনো ছেলে ভুল করেও আমাকে কোনোদিন বলেনি আমি কেমন আছি বা খেয়েছি কি না। আমি সে সময় চাইতাম যে কেউ আমার সাথে কথা বলুক, আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করুক, কেউ বুঝুক আমায়। কিন্তু কেউ আমার চোখের দিকে ভালো করে তাকিয়েও দেখেনি, আমার চেহারায় মুগ্ধতা খুঁজেনি, কখনো ভুল করে বলেনি কাজল পরলে আমাকে মায়াবতী লাগে, কখনো আমার ঘন কালো চুলে নাক ডুবিয়ে বলেনি তার চুলের ঘ্রাণ কারো নেশার কারণ, আমার বুকে কান পেতে শুনেনি প্রতি মিনিটে 72 বার স্পন্দিত হওয়ার সময় কি বলে। এভাবেই চলতে থাকে আমার দিনগুলো। এমন অনেক দিন কাটিয়েছি যেদিন কান্না করতে করতে সারা রাত পার করে দিয়েছি। সেই সময়ে তোমার কথা খুব মনে পড়তো জানো। ভাবতাম এই বুঝি তুমি এসে আমার চোখের জল মুছিয়ে দিয়ে যাবে, কিন্তু আমার ভাবনাকে মিথ্যা করে দিয়ে তুমি আসতে না নীল। আমার কষ্টগুলোকে শুধু আমাকেই নিতে হয়েছে। আমার নীরব আর্তনাদ আর চিৎকার কেউ শুনতে পায়নি। আমার সব কষ্ট ওই দিনই সার্থক হয়েছিল, যেদিন এসএসসি আর এইচএসসি পরীক্ষায় A+ পেয়েছিলাম। আমার খুশিটা কান্নায় পরিণত হয়েছিল সেদিন। তখন যদি আমার মা বেঁচে থাকতো, হয়তো তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন। কিন্তু আমার দুর্ভাগ্য দেখে আমার এই খুশি ভাগ করে নেওয়ার মতো কেউই ছিল না। সংবর্ধনা অনুষ্ঠানে যখন আমার নাম ঘোষণা করা হয়েছিল, সবাই আমাকে দেখে সেদিন হা করে তাকিয়েছিল। তাকিয়ে থাকার প্রথম কারণ হলো যে একটা কুৎসিত মেয়ে কীভাবে এত ভালো রেজাল্ট করতে পারে। আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আমার সফলতার মূল কারণ কি, তখন আমি সবাইকে অবাক করে দিয়ে বলেছিলাম, সাফল্য যদি পেতে চাও তবে তুমি ফ্যামিলি থেকে বের হয়ে এসো আর নিজেই নিজের জন্য লড়ো, পরিবারের কারোর উপর নির্ভরশীল হয়ে থেকো না। আমার লাইফে আমি এত দূর এসেছি তা আমার নিজের ইচ্ছা শক্তিতেই এসেছি।
নিজের গায়ে খেটে এত দূর এসে পৌঁছেছি। একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে কেউ কারো না। এটা স্বার্থপর পৃথিবী। এখানে তোমাকে একাই লড়াই করতে হবে। আমিও একাই লড়াই করেছি, তাই সফলতা পেয়েছি। তুমি সফলতা অর্জন না করতে পারলে কেউ তোমাকে দাম দেবে না। আমার এমন বক্তব্য শুনে উপস্থিত সব দর্শকরা হা করেছিল। সেই দিন থেকেই শুরু। ওখানকার একজন চেয়ারম্যান আমার গল্প শুনে আমার পড়ালেখার সব দায়িত্ব নিয়ে নেন। ওনার কারণেই আজ আমি মেডিসিন স্পেশালিস্ট হতে পেরেছি। ওনার প্রতি আমি কৃতজ্ঞ। দেখো, আজ আমি শুধু প্রিয়তি সাহা নয়, ডক্টর প্রিয়তি সাহা। তোমাকে ধন্যবাদ। সেদিনগুলোতে তুমি যদি আমাকে অবহেলা না করতে, আমাকে বিয়ে করতে রাজি হতে, তবে আমি এত দূর আসতে পারতাম না। তোমাকে ধন্যবাদ আমাকে অবহেলা করার জন্য। আর ওদের সবাইকেও ধন্যবাদ যারা আমাকে উপেক্ষা করেছিল। নীল, দেখো আজ আমার জন্য কত লোক অপেক্ষা করে থাকে। প্রতিদিন 100 এর উপরে ফোন, না পেলে আমার বাড়ি পর্যন্ত চলে আসে। এক সময় আমাকে কেউ খুঁজতো না, আজ সবাই আমাকে খোঁজে। এই কালো মেয়েটাকে আজ সবার দরকার। সবাই আমার পিছনে ছুটে। আমার আর এখন কারো পেছনে ছুটতে হয় না। সবাইকে হার মানিয়ে দিয়েছি আমি। সবাইকে হার মানিয়েছি। আজ আমি জিতে গেছি, দেখো। ওর কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম আমি সার্থক। সেদিন হয়তো আমার অবহেলাতেই ও আজ এত দূর এসেছে। এই জন্য আমি সত্যি সার্থক। ওর গল্প শুনে মাথা ব্যথাটা কোথায় যেন হারিয়ে গেল। চোখের কোণে জল লুকিয়ে রেখে আমি আচমকা উঠে দাঁড়ালাম। প্রিয়তি ফ্যাকাশে গলায় প্রশ্ন তুলল, কি হলো, উঠে যাচ্ছ যে? চেক আপ করাবে না? আমি নির্লিপ্ত উত্তর বললাম, না। আমার জন্য কষ্ট হচ্ছে নাকি আফসোস করছো? আমার মুখ থেকে আর একটা শব্দ বের হচ্ছে না। বুকে হাত দিয়ে মনে হলো প্রতি মিনিটে 72 বার স্পন্দনের জায়গায় 100 বার করে স্পন্দন হচ্ছে। কি হলো, কিছু বলছো না যে? ও হ্যাঁ, তোমার তো এখন কিছুই বলার নেই। আচ্ছা যাই হোক, তোমার ঠিকানা আর ফোন নাম্বারটা দিয়ে যাও। মাঝে মাঝে তোমার খবর নেব। বুকের ব্যথাটা ততক্ষণে যেন একটু কমে এসেছে। পকেট থেকে আমার ভিজিটিং কার্ড বের করে ওর হাতে দিলাম। প্রিয়তি দেখে বলল, তোমার কোম্পানির নাম প্রিয়তি টেরাস। প্রিয়তি কে? আমি শান্ত গলায় বললাম, আমার মেয়ে। বাহ বাহ, তবে আমার নামের নাম রাখতে গেলে কেন? এমনি। তা তোমার ওয়াইফ দেখতে কেমন? অনেক সুন্দরী নিশ্চয়ই। আমি শিওর অনেক সুন্দরী। আমার মতো অন্তত কালো হবে না। হ্যাঁ, অনেক সুন্দরী। বাসায় একদিন এসো, দেখাবো। এই বলে ওর চেম্বার থেকে বেরিয়ে যাচ্ছি। প্রিয়তি উঠে দাঁড়িয়ে আমার চলে যাওয়া দেখছে। আমার সামনের পথগুলো কেমন যেন ঝাপসা হয়ে আসছে। চোখে হাত দিয়ে দেখলাম আমি কাঁদছি। প্রিয়তি জানে না যে কেন ওকে সেদিন ওকে আমি ফিরিয়ে দিয়েছিলাম, কেন ওকে বুঝেও না বোঝার ভান করে থেকেছিলাম। ও কালো বলে ওকে আমি অবহেলা করিনি। আমিও যে ওকে ভালোবাসতাম, ওর মধ্যে যে ভালো লাগা খুঁজে পেয়েছিলাম তা আমি আর কারো মধ্যে পাইনি। একটা সহজ সরল সাদা মেটে মেয়ে ছিল যে হাসলে মায়াবতী লাগতো। আমিও যে লুকিয়ে লুকিয়ে ওকে দেখতাম, কিন্তু ওকে বুঝতে দেইনি। কেন বুঝতে দেইনি? ও কি জানতো? না, ও জানতো না। আমি ওকে জানতেই দেইনি। ও যদি জানতো যে আমার ব্রেন ক্যান্সার ধরা পড়বে আর আমি 1 বছরের বেশি বাঁচবো না, তাহলে ওর কি খুশি থাকতে পারতো? পারতো আমাকে নিয়ে স্বপ্ন দেখতে? প্রিয়তিকে যদি তখন জানাতাম তবে হয়তো খুব কাঁদতো আমার জন্য। এই জন্য ওকে আমি কিছুই বুঝতে দেইনি। ওকে আমার মায়াও জড়াতে দেইনি। তাই ওকে খুব করে অবহেলা করে দূরে ঠেলে দিয়েছি। মাত্র 1 বছরের জন্য ওকে যে আমার জীবনে জড়াতে দেইনি। যখন শুনেছিলাম তুমি বাসা থেকে পালিয়ে গিয়েছো, তখন খুব কেঁদেছিলাম জানো। আমার জন্যই তোমার সেদিন ওই অবস্থা হয়েছিল। তোমাকে দূরে রেখে আমি শান্তিতে থাকতে পারিনি। দেখো, আমি আজও বিয়ে করিনি। আমি তোমাকে মিথ্যে বলেছি প্রিয়তি। আমার কোম্পানি তোমার নামে রেখেছি। তুমি জানো নি প্রিয়তি, এক জীবনে তোমাকে কতটা ভালোবেসেছি। আমি জানি না ডাক্তারের রিপোর্টকে অবাক করে দিয়ে আমি কিভাবে আজও বেঁচে আছি। হয়তো তোমার জন্যই বেঁচে আছি। তোমার এই সফলতা দেখার জন্যই আমাকে নিয়তি বাঁচিয়ে রেখেছে। সত্যি প্রিয়তি, তুমি কালো বলে তোমাকে অবহেলা করিনি।
আমিও যে তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু বলতে পারিনি। উপরে যিনি বসে আছেন তিনি নিয়তি তৈরি করেন। আমার নিয়তি ঠিক উনি তৈরি করে রেখেছেন। নিয়তি তো তার সাথে সম্পর্ক করিয়ে দেয় যাকে জীবনে পাওয়া যাবে না। নিয়তি আমার জন্য তোমাকে তৈরি করেনি। এই অনাথ ছেলেটা আজীবন অনাথই থেকে গেল, কারো ভালোবাসা পেল না। আমার খুব ইচ্ছে করে যে আমার জীবনের শেষটায় কি লেখা আছে দেখতে। বেঁচে থাকতে আমিও যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করি। রোজ রাতে নীরব হাহাকার আর আর্তনাদ কাউকে বুঝতে দেইনি আমি। প্রিয়তি, আমি মরে গিয়েছি। অনেক আগেই নিজের কাছে নিজে মরে গিয়েছি। অনেকটা আশা নিয়ে তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু ভাবিনি যে তুমি আমার ধরাছোঁয়ার বাইরে। তুমি আজ অনেক বড় মানুষ হয়ে গিয়েছ। এখন আমি তোমার কাছে ঝরে পড়া বকুল ফুলের মতোই। আমি জানি তুমি আর কখনো আমাকে তুলে সুই সুতা দিয়ে গাঁথতে চেষ্টা করবে না, আমাকে গলায়ও রাখবে না। এখন সবাই তোমার অপেক্ষা করে, তাই না? আমিও যে অপেক্ষা করতাম, 7 বছর ধরে তোমার অপেক্ষা করতাম, কিন্তু আজ থেকে আর অপেক্ষা করব না। তুমি জানো না প্রিয়তি, এক জীবনে তোমার অপেক্ষায় আমার ফুসফুসে বিশাল ধোঁয়ার পাহাড় বানিয়ে ফেলেছি। সবাই আমাকে কুচকুচে কালো ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, আমার দিকে প্রশ্ন ছুড়ে দিতে চায় কেন আমার ঠোঁট দুটো আমি এভাবে পুড়িয়ে ফেলেছি। আরেকটা কথা জানো প্রিয়তি, সবাই এখন আমাকে ঘুম পাগল বলে ডাকে, কিন্তু ওরা তো আর জানে না আমার রোজ রাতে স্লিপিং পিলে কষ্ট ভুলে থাকতে হয়। না হলে যে আমি ঘুমাতে পারি না একদম। জেগে থাকলে যে তোমাকে খুব মনে পড়ে, তোমার কথা সারাক্ষণ ভাবায়। ঘুমিয়ে থাকলে তোমার কথা একদম মনে পড়ে না। তাই তো কারণে অকারণে ঘুমিয়ে থাকি। ঘুম না আসলেও জেগে থেকে আমি ঘুমের স্বপ্ন দেখি। ইদানিং ঘুমের স্বপ্ন দেখেই ঘুমাতে হচ্ছে জানো। ডাক্তাররা এখন প্রেসক্রিপশন ছাড়া স্লিপিং পিল দিতে চায় না, কিন্তু ডাক্তাররা তো আর আমার নির্ঘুম রাতের গল্পগুলো জানে না। জানলে ঠিকই প্রেসক্রিপশন ছাড়াই দিয়ে দিত। সব সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি। মনকে বারবার বুঝিয়েছি একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু আর ঠিক হলো না। তোমার আর আমার সাথে কিছুই ঠিক হলো না। হাঁটতে হাঁটতে গাড়ির কাছে আসতেই একবার পিছু ফিরে তাকালাম। আমার তাকানোর কারণ ছিল প্রিয়তি হয়তো রাস্তায় দাঁড়িয়ে আমার চলে যাওয়া দেখবে, কিন্তু আমার ভাবনাকে মিথ্যে করে দিয়ে প্রিয়তি যে দাঁড়িয়ে নেই। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম ওর হাজবেন্ড আর ওর মেয়ে ওর জন্য অপেক্ষা করছে। আমার জন্য কেনই বা শুধু শুধু দাঁড়িয়ে থাকবে? আমিও যে কি শুধু শুধু ওকে নিয়ে ভাবছি। হঠাৎ মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল, চোখে যেন অন্ধকার দেখতে লাগলাম। আকাশের দিকে তাকিয়ে দেখি সব যেন আমার চারদিকে ঘুরছে। তারপর আর কিছুই মনে নেই। চোখটা খুলে আবিষ্কার করলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। সবচেয়ে অবাক করা বিষয় হলো প্রিয়তেও সেখানে উপস্থিত ছিল। আমি ওকে দেখে হকচকিয়ে গেলাম। ও কেন এখানে এসেছে? ওর সাথে তো আমার কিছুই নেই। আর ও যেখানে এসেছে ওর হাজবেন্ড কি জানে? জানলে কি বা মনে করবে? আমি বেশ উত্তেজিত হয়ে আমার গাড়ির ড্রাইভারকে বললাম, মতিন, উনি কেন এখানে এসেছেন? ওনার হাজবেন্ড না ওনার জন্য অপেক্ষা করছেন? ওনাকে চলে যেতে বলো। প্রিয়তি তার সরু গলা গম্ভীর করে আমাকে বলতে লাগলো, আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ? না না প্রিয়তি, তোমাকে তাড়িয়ে দেওয়ার আমি কে? তোমাকে তাড়ানোর ক্ষমতা আমার নেই। তুমি মস্ত বড় একজন মানুষ, তোমাকে তাড়িয়ে দেওয়ার কেউ না আমি। প্রিয়তি আমার কথা শুনে আর কোনো জবাব দিতে পারছে না, চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে আছে। কেন যেন প্রিয়তিকে আমার সহ্য হচ্ছে না। আমি যেন কেমন কাতরে কাতরে উঠছি। না, ওকে তো আমি আর এখন ভালোবাসি না। তবে এমন কেন হচ্ছে আমার? এই প্রিয়তি, তুমি কি আমার সামনে থেকে যাবে, নাকি আমি চলে যাব? নীল, এভাবে কথা বলছো কেন? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আমি তো তোমাকে এখানে নিয়ে আসলাম। তুমি যখন চলে যাচ্ছিলে আড়াল থেকে তোমার চলে যাওয়া দেখছিলাম। তুমি গাড়ির কাছে যেতেই কেমন পিছু ফিরে তাকালে, তারপর হুট করেই মাথা ঘুরে পড়ে গেলে। আমি আর তোমার ড্রাইভার মিলেই তো তোমাকে এখানে আনলাম। প্রিয়তি কি বলছে এসব? ওকে তাহলে সত্যি আমার চলে যাওয়ার দিকে তাকিয়েছিল? যদি সত্যি তাই হয় তবে কেন তাকিয়েছিল? ওর হাজবেন্ড তো ওর জন্য অপেক্ষা করছিল। আর তুমি কি নীল, এইভাবে কি কেউ হুট করে চলে আসে? কিছু না বলেই তাড়াহুড়ো করে চলে আসলে, তাই দাঁড়িয়ে দেখছিলাম। কি ভাবছো নীল? তোমার মাথার যন্ত্রণা কি অনেক আগে থেকেই আছে? আমার গম্ভীর গলায় উত্তর, এত কিছু জেনে কি করবে? তুমি তো আমার পেশেন্ট হয়েই আমার কাছে গিয়েছিলে, তাই না? সেই ক্ষেত্রে আমি কি জানতে পারি না? তখন পাশ থেকে মতিন বলে উঠল, আফা, স্যারের তো সেই ছোট্টবেলা থেকে মাথা ব্যথা,
স্যার যখন ক্লাস 10-এ আসিল তখন থেকে মাথা ব্যথা। আর স্যারের তো কথাটা বলার আগেই আমি মতিনের দিকে চোখ বড় বড় করে বললাম, কি হচ্ছে মতিন? চুপ করো, আমাকে একা থাকতে দাও। মতিনের থমকে যাওয়া কথায় প্রিয়তি ইতোমধ্যে কৌতূহলী রূপ ধারণ করে ফেলেছে। তারপর উঁচু গলায় প্রশ্ন তোলা, ওনাকে থামিয়ে দিলে কেন? তোমার কি কোনো রোগ হয়েছে নীল? না না, আমি সুস্থ আছি, অনেক সুস্থ। এতটা সুস্থ আছি যে তোমাকে বলে বোঝাতে পারবো না। বুঝেছি, তোমার কিছু একটা হয়েছে। তোমার বাসায় আমার কথা বলতে হবে, এক্ষুনি কথা বলতে হবে। এই, তোমার ওয়াইফের নাম্বারটা দাও তো। আমাকে বলার আগেই মতিনের উত্তর। কি কোন আফা, স্যারের ওয়াইফ তো। আমার চোখ গরম করাতেই মতিন আবার থেমে গেল। এবারও প্রিয়তি রহস্য চোখে প্রশ্ন তোলা, থামলেন কেন মতিন সাহেব? নীল, উনি কি বলতে গেলেন? তুমি ওনার দিকে তাকাতেই থেমে গেলেন কেন? প্রিয়তি তোমাকে একটা রিকোয়েস্ট করব, রাখবে? কি বলো? প্লিজ তুমি চলে যাও। আমার ঘরে বউ বাচ্চা আছে, আমার ওয়াইফ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। প্লিজ তোমার কাছে হাত জোর করছি, তুমি চলে যাও। প্রিয়তির চোখের নিস্তব্ধতা দেখেই বুঝতে পারলাম প্রিয়তি কথাটা গায়ে লাগিয়েছে। এদিক ওদিক ঘুরে তাকিয়ে দেখছে, আমার চেহারার দিকে তাকিয়ে আমাকে বোঝার চেষ্টা করছে, কিন্তু আমি নিতান্তই ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। অবশেষে প্রিয়তি চলে গেল। আমিও কেমন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আসলে এটা কি স্বস্তির নিঃশ্বাস, নাকি ওকে ইচ্ছে করে তাড়িয়ে দেওয়াতে অনুশোচনার নিঃশ্বাস? না, ওকে নিয়ে কোনো অনুশোচনা নেই। আমি তো একটু আগে আমার ভালোবাসাকে বিসর্জন দিয়ে এসেছি। মতিন আমাকে বাসায় নিয়ে চলো, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। অবশেষে মতিন আমাকে বাসায় নিয়ে আসলো। খানিকক্ষণ রেস্ট নিয়ে ছাদে চলে আসলাম। আজকের ঘোর লাগা মায়াবী চাঁদটা কেমন অন্যরকম দেখাচ্ছে। সবচেয়ে উজ্জ্বল তারাটাও দেখা যাচ্ছে না, হয়তো আর কোনোদিন দেখা যাবে না। বহু বছর আগে নষ্ট কলমের আঁচড়ে কিছু গল্প লেখা ছিল। আসার সময় ডায়েরিটা হাতে করে নিয়ে এসেছি। আজ গল্পের ইতি টানব, শেষ পৃষ্ঠায় কিছু স্মৃতি রেখে যাব। মনে হচ্ছে কি যেন নেই। ও হ্যাঁ, সিগারেট সাথে আনিনি, ওটা না ধরালে আবার গল্প আসবে না। মতিনকে ফোন করে 2 প্যাকেট সিগারেট আনতে বললাম। প্রায় আধ ঘন্টা পর মতিন সিগারেট নিয়ে আসলো। স্যার, এমনি আপনার ব্রেইন টিউমার, তারপরও এত সিগারেট খান? ডাক্তার তো আপনারে সিগারেট খাইতে বারণ করেছে। আমি মুচকি এসে মতিনের দিকে তাকিয়ে বললাম, মতিন তুমি ওসব বুঝবে না, ডাক্তারের কথা কিচ্ছু আসে যায় না। ডাক্তার তো 7 বছর আগে বলেছিল আমি মারা যাব। কই, আমি তো দিব্যি বেঁচে আছি। স্যার, সকলে জানে আপনি বাচ্চা আছেন, কিন্তু আমি জানি আপনি মরে গেছেন, অনেক আগে মরে গেছেন। আপনার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়, সত্যিই খুব কষ্ট হয়। আপনি না থাকলে আমি কেমনে চলবো স্যার? আমার এত ভালোবাসবে কেডা? কেডা মতিন কয়ে ডাকবো? আপনি যখন আমার প্রথম চাকরি দিছিলেন, আপনার দেহে কখনো মনে হয় নাই আপনার ব্রেন ক্যান্সার, আপনি যে কোনো সময় মরে যাইতে পারেন। কিছুদিন আগে যখন জানতে পারলাম তখন বুকের মধ্যে কেমন জানি ধুক করে উঠছিল। এখনও আপনারা দেখলে বুকের মধ্যখানে ধুক করে ওঠে। মতিনের চোখের দিকে তাকিয়ে দেখলাম মতিনের চোখ মেঘে জমেছে, একটু পরে বৃষ্টি নামবে। মতিন, কোন স্যার? চোখের জল মুছো। তোমার কোনো চিন্তা নেই মতিন, আমি না থাকলে তুমি আমার কোম্পানি দেখবে। যাওয়ার সময় তোমাকে সব বুঝিয়ে দিয়ে যাব, তুমি নিশ্চিন্তে থাকো। কি, আমার কোম্পানি দেখে রাখতে পারবে তো? কথা বলা মাত্রই মতিন আমার বুকে ঝাঁপিয়ে পড়ল আর বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে দিল। ওকে বুকে নিয়ে মনে হলো এই মুহূর্তে ও ছাড়া আমার আপন কেউ নেই। কেমন শান্তি পাচ্ছি। এই মতিনের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, প্রায় 3 বছরের সম্পর্ক। আমার মতোই খুব গরিব ঘরের ছেলে, পরিবারের মুখের দিকে তাকিয়ে কাজের খোঁজে ঢাকায় পাড়ি জমিয়েছিল। 2 দিন নাকি রাস্তায় কাটিয়েছিল। হঠাৎ তার পরের দিন আমার সাথে দেখা। ওর মুখ দেখে বুঝেছিলাম বেচারা কষ্টে আছে। তারপর ওর সব গল্প শুনলাম আর ওকে রেখে দিলাম। ওর মধ্যে একটা স্পেশালিটি ছিল, ও খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারত। আমি মন খারাপ করলে কিভাবে যেন বুঝে যেত। তারপর শুরু হতো জ্ঞান দেওয়া, আমাকে অনেক বোঝাতো আমি যেন মন খারাপ না করি। ধীরে ধীরে আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। আসলে খুব ভালো মনের মানুষ সে। সত্যি ওকে বুকে নিয়ে শান্তি লাগছে। মতিনকে সেবারের মতো বুঝিয়ে সুজিয়ে বিদায় দিয়ে ডায়েরি নিয়ে বসলাম। সিগারেট ধরাতে ধরাতে হাতে কলম নিয়ে লেখা শুরু হয়ে গিয়েছে। লিখতে লিখতে ডায়েরির শেষ পাতায় চলে এসেছি। নিজের অজান্তেই চোখের কোণ থেকে 2 ফোঁটা জল ডায়েরির শেষ পাতার শেষ অক্ষরের উপর পড়ল। 4টি অক্ষরের একটি শব্দ
ভালোবাসা, যার মধ্যে শেষের দুটি অক্ষরকে স্পষ্ট করে তুলল। আমার চোখ অশ্রুসিক্ত শ্রাবণের ধারায় লেখাগুলোকে অস্পষ্ট দেখছে। হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত প্রায় 3টা ছুঁই ছুঁই। পরক্ষণে মনে হলো আমি 1 প্যাকেট সিগারেট এর মধ্যেই সাবার করে ফেলেছি। এর আগে কখনো 1 প্যাকেট সিগারেট একবারে খাইনি। এটা খাওয়ার পর আমার গলা বুক চলে যাচ্ছে, সাথে মাথার যন্ত্রণাও বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি আমার মধ্যে নেই, কেমন শ্বাসকষ্ট হচ্ছে। চারপাশ ভীষণ অন্ধকার। আমি চিৎকার করলে কেউ বোধহয় শুনতে পারবে না, কেন জানি না গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে। চিৎকার করতে গিয়েও পারলাম না। তারপর আর কিছুই মনে নেই। চোখটা খুলে দেখি আমি হাসপাতালে। সবাই আমার চারদিকে গিয়ে মরা কান্না কাঁদছে। এ কি, সবাই কাঁদছে কেন? আমার মুখের উপর সাদা কাপড় কেন? তাহলে কি সত্যি আমি মারা গিয়েছি? ভালো করে দেখি তো। এ কি, মতিনও দেখি কাঁদছে। এই মতিন, শুনতে পাচ্ছ? আমাকে বাসায় নিয়ে চলো। কি হলো মতিন, আমার কথা কি শুনতে পাচ্ছ না? কেউ দেখি আমার কথা শুনছে না, সবাই শুধু কেঁদেই চলেছে। ভালো করে তাকিয়ে দেখলাম কেউ যেন আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। আওয়াজ শুনে মনে হলো প্রিয়তি এসেছে। না না, প্রিয়তি কি করে আসবে? আর ও আসলে আমার বুকে মাথা কেন রাখবে? ওর তো হাজবেন্ড আছে, আর পরপুরুষের বুকে কেনই বা মাথা রাখতে যাবে? কিন্তু এটা তো প্রিয়তি মনে হচ্ছে। ও চিৎকার করে বলছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। এই নীল, তুমি কেন বলনি সেদিন? কেন লুকিয়ে রেখেছিলে আমার কাছ থেকে? তুমি আমার খুশির জন্য নিজেকে এইভাবে সরিয়ে নিলে? তুমি আমায় এত ভালোবাসো আর আমাকে জানতেও দাওনি। তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, কেন এইভাবে আমাকে রেখে চলে গেলে? ক্ষমা চাওয়ার একটা সুযোগও দিলে না। তুমি যদি একবার বলতে, তাহলে তোমাকে আমার চেম্বারে ওইভাবে অপমান করতাম না নীল। আমি সত্যি অপরাধী হয়ে গেলাম, সারা জীবনের জন্য তোমার কাছে অপরাধী হয়ে গেলাম। ওঠো, একবার ওঠো প্লিজ, শুধু একবার ওঠো। প্রিয়তি সব জানলো কিভাবে? নিশ্চয়ই মতিন বলেছে। মতিনও যে কি, মতিনকে আচ্ছা করে বকে দিব এখনই। এই মতিন, এই তোমাকে না বারণ করেছিলাম, তারপরে প্রিয়তিকে সব বলে দিলে? কিন্তু মতিন আমার কোনো কথা শুনছে না, চুপচাপ চোখের জল ফেলছে শুধু। তবে কি সত্যি আমি মারা গিয়েছি? একটু ভালো করে দেখি তো। সত্যি তো, আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছি না, আমার কথাও কেউ শুনতে পাচ্ছে না। হ্যাঁ, সত্যি আমি মারা গিয়েছি। সবার চোখকে ফাঁকি দিয়ে আমি অনেক দূরে চলে গিয়েছি, অনেক দূরে, যেখান থেকে আর কোনো দিন ফেরা হবে না, কাউকে আর ভালোবাসা হবে না। প্রিয়তি, তুমি কেঁদো না। মরার আগে আমি যে তোমার দেখা পেয়েছি, তোমার সাফল্য দেখে যেতে পেরেছি। তুমি আমাকে ছাড়াই অনেক ভালো থাকবে। তোমার স্বামী সন্তানকে দেখে রেখো, আর আমার জন্য চিন্তা করো না। ওপারে খুব ভালো থাকবো। তোমার চোখের জল আমার একদম সহ্য হয় না। প্লিজ কেঁদো না। আমাদের এই জন্মে মিলন হলো না তো প্রিয়তি। হয়তো তোমার আমার ভালোবাসা মিথ্যে ছিল, তাই তোমাকে আর পাওয়া হলো না। আমি চলে যাওয়ার পর সবাই জানবে এই শহরের অলিতে গলিতে, দেওয়ালে দেওয়ালে একটা মিথ্যে গল্প ছিল, তোমার আর আমার। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। ভালো লাগলে আমাকে সমর্থন করে সাথেই থাকুন। ধন্যবাদ।